এই যে অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপস থেকে এটা তৈরি। আপনি ওটা যার ফেসবুক থেকে ছবি নিয়ে আপনি ওটা করতে পারবেন। সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ভোট চোর, ভিলেন এবং খারাপ মানুষ হিসাবে পরিচিতি পেতে যাচ্ছি। তো নির্বাচন হয়েছে একটা চেয়ারের এগেনস্টে, জায়েদ খানকে টার্গেট করে। আমি যে বিষয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিছু বিষয় নির্বাচন সংক্রান্ত এবং কালকের আমার যিনি বলবো যে সহকর্মী, তার কিছু অভিযোগ, সে বিষয়ে যদি সত্যতা আপনাদের সামনে আমি না তুলে আনি তাহলে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ভোট চোর, ভিলেন এবং খারাপ মানুষ হিসাবে পরিচিতি পেতে যাচ্ছি। এমত অবস্থায় আমি মনে করছি আপনাদের সবাইকে সত্যিকারের বিষয়টা জানানো উচিত, কারণ সত্য সাংবাদিকতা আপনারা সবসময় করেন, আর আমার দোষ কিনা সেটা আপনাদের জানা দরকার, আর আপনাদের সেটা অনুধাবন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। প্রথমেই আসি, একটা স্ক্রিনশট নিয়ে কথা হচ্ছে, যেটি আমি করেছি বলে আমার প্রতিপক্ষ সহকর্মী দাবি করেছেন। প্রতিপক্ষ বলবো না, আমি সহকর্মী বলবো, আমার সহকর্মী দাবি করেছেন, যেটি ডিজিটাল মাধ্যমে উনি প্রকাশ করে প্রচার করে আমার সম্মানহানি করেছেন, মানহানি করেছেন, যেটা আদৌ সত্য না। তার বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। আমি আপনাদের এই অভিযোগটা আরও নির্বাচনের একদিন আগেই আমার কাছে এই স্ক্রিনশটটি পৌঁছে গিয়েছিল, যেভাবে হোক আমি সেটা সাইবার স্পেশাল এবং সাইবার যে স্পেশাল টিম সাইবার ক্রাইমের তাদেরকে আমি এটা লিখিত আকারে আমি এই অভিযোগটা দিয়ে এই স্ক্রিনশটটা তাদের কাছে পৌঁছে দেই। তারা দীর্ঘ 2-3 দিন কার্যক্রম চালিয়ে তারা কালকে আমাকে ডেকে নিয়ে গিয়ে জানান এই স্ক্রিনশটটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। তার প্রমাণ আপনারা দেখে নেবেন এখনই। তারা স্ক্রিনশটটি যেভাবে আমাকে বড় করছি, আপনারা দেখবেন যদি সত্যিকারের কোথাও স্ক্রিনশটে কোথাও কারোর সাথে চ্যাট করা হয় তাহলে তার যার নাম তার নিচে অ্যাক্টিভ এই দেখেন ওনাদের মার্কিং করে লিখে দেওয়া, দেখেন ওনাদের মার্কিং করে লেখা, এখানে লেখা থাকবে অ্যাক্টিভ মিনিট, আওয়ার এগো অথবা অ্যাক্টিভ নাও। এটা যদি সত্যিকারের কেউ করে তাহলে এখানে তার নামের নিচে অ্যাক্টিভ নাও অথবা অ্যাক্টিভ 1 আওয়ার এগো অথবা 2 আওয়ার এগো অথবা এই লেখাটা সবসময় লেখা থাকে আমাদের যেটা রিয়াল ফেসবুক। এটা সাইবার ক্রাইমের, আমি আবারও বলি, সাইবার ক্রাইমের স্পেশাল টিম এটাকে ডিএমপির এটা স্পেশালভাবে 3 দিন অ্যানালাইসিস করে এটা বের করেছে যে এটা কেউ ফেক তৈরি করে এটাকে আমার নাম দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছেন। এবং আরও একটা জিনিস আমরা দেখাতে চাই, এই যে সবুজ চিহ্নটা যেটা আমাদেরকে অ্যাক্টিভ দেখায়, এই যে সবুজ চিহ্নটা যেটা আমাদেরকে অ্যাক্টিভ দেখায়, সবুজ চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু উপরের পিকচারে নাই কেন? দেখেন উপরের পিকচারে কিন্তু সবসময় আপনারা যদি সবাই ফেসবুক ইউজ করে থাকবেন সেখানে সবসময় কিন্তু উপরের ছবিতে এই চিহ্নটা কিন্তু দেখায়, এই যে সবুজ চিহ্নটা কিন্তু দেখায় অ্যাক্টিভে। দেখেন ওনাদের অ্যানালাইসিসে সবুজ চিহ্নটা কিন্তু নাই, ওনারা লিখে দিয়েছেন একদম, ওনারা এই চিহ্নটাই উপরের পিকচার নাই কেন? সাইবার ক্রাইম কিন্তু অলরেডি যিনি আমাদের স্পেশাল সাইবার টিম আর কি, সিটি সাইবার, ওনারা কাজ করে এটাই আমাকে বুঝিয়ে দিয়েছেন যে, এবং ওনারা কেউ ফেক একটা যে থাকে যেটাকে কি বলবো অ্যাপস, সে অ্যাপস থেকে কেউ তৈরি করে, এবং কী অ্যাপস থেকে তারা তৈরি করেছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা আপনাকে দিয়েছি। এই যে দেখেন, এই যে 6টা, এই 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11টা অ্যাপস থেকে তৈরি করে এরা। এই যে দেখেন, হ্যাঁ একটু দেখেন, এই যে অ্যাপসগুলো, জি এই যে অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপস থেকে এটা তৈরি, এর যে কোনো অ্যাপস থেকে এটাকে তৈরি। এটা যদি আপনি ট্রাই করেন, আপনি ওটা যার ফেসবুক থেকে ছবি নিয়ে আপনি ওটা করতে পারবেন ইজিলি। এই যে দেখেন, এটা তুলে নেন, এই হচ্ছে এই কটা অ্যাপস থেকে, এটা সাইবার ক্রাইমের নিজের কাছে আছে। এইগুলো দিয়ে বিভিন্ন মানুষকে টাকা পয়সা বা বিভিন্ন লেনদেনের কথা বলে তারা প্রায় এই কাজগুলো করেন। প্রমাণের জন্য কি আমরা সাইবার ক্রাইমে যোগাযোগ করলে তার সত্যতা মিলবে? জি আমি সাইবার ক্রাইমের যে স্পেশাল টিম আছে ডিএমপির, ওখানে ডিসি আছেন শরীফুল ইসলাম, নাম বলে দিই, আমি ডিসি সাইবার সিটি সাইবারের সিরিয়াস ক্রাইম বলে যে সাইবার টিম যেটা, ওনার ডিসি আছেন শরীফুল ইসলাম, তার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।
আমি নাম ধরে বলে দিই, ডিসিডিবি সাইবার ক্রাইম শরীফুল ইসলাম, তার কাছে আমি অভিযোগটি করেছিলাম। গতকালকে যেটা ফাঁস করেছেন ওইটা সম্পর্কে জিজ্ঞাসা করলে উনি বলবে যেটা ফেক। ফেক ওনার কাছে আমার এইটার অভিযোগ আমার দেয়া ছিল, এইটার ব্যাপারে আমাদের লিখিত অভিযোগ এটা দেয়া ছিল, যেটা এই অ্যাপস থেকে করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ম্যানমেড। এবং এটাও কথা আছে, আমি তাদের কাছে আরও একটু অনুরোধ করেছি যে এটা কিভাবে তৈরি করেছে, কারা তৈরি করেছে, তাদেরকেও আমি চাই আইনের আওতায় আনার জন্য, এবং এটার পিছনে কারা কারা জড়িত সেটার জন্য আমি আসলে তাদের কাছে সহায়তা চেয়েছি। এবং যেহেতু টিমটা এইরকমই, সেহেতু তারা এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে রাজি হয়েছেন, তারা এই ব্যাপারে সহযোগিতা করবেন আমাকে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই স্ক্রিনশটের সাথে, এই টাকা পয়সার সাথে আমি কোনোভাবেই জড়িত না। এটা আপনাদের কাছে আবারও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ ফেক অ্যাপস থেকে তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছে। এবং এর পরের প্রশ্নে আসি, আমি এই ধরনের সন্দেহ প্রথমেই টের পেয়েছিলাম। এই জন্য গত 20 জানুয়ারি আমি শিল্পাঞ্চল থানায় একটা সাধারণ ডায়েরি করে রেখেছিলাম। আপনারা দেখেন এই অভিযোগ, এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এই জন্য 20/1/2022 তারিখে আমি 20/1/2022 তারিখে আমি তেজগাঁও শিল্পাঞ্চল চালায় এই ষড়যন্ত্র হতে পারে, আমার মধ্যে নির্বাচনের পরে খারাপ কিছু হতে পারে, সেইটাকে সামনে রেখে আমি কিন্তু আগেই আগাম চিন্তা করে আইনগত ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। প্লিজ আপনারা যদি দেখেন 20 তারিখে বড় করা যায়, কপি আছে, কপিটা একটু দেখেন, কপিটা দেখেন, কপি আছে, কপি দেখেন। এবং এই কপিতে কিন্তু 3 জনের নাম স্পষ্ট উল্লেখ আছে, সাদিয়া মির্জা, ফিরোজ শাহী এবং বেবি নামে 3 জন লোক, যারা যখন আপনি জানেন যে আমাদের যখন একজন সহকর্মী বা আমার একজন সহযোগী শিল্পী রাহিমা ইসলাম শিমু আততায়ীর হাতে নিহত হন, তখনই কিন্তু এই 3 জন গিয়ে ওইখান থেকে লাইভ করা শুরু করেছিল। আমার ষড়যন্ত্রটা কিন্তু তখন থেকেই মূলত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু হয়েছে। আপনারা জানেন, আপনারা বিশ্বাস করেন, আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি আপনারা সৎ সাংবাদিকতা করেন এবং আপনারা অবশ্যই সৎ জিনিসগুলো তুলে ধরবেন, যে কি মিথ্যে জিনিসগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে, কিভাবে তথ্য সন্ত্রাস চালিয়ে আমাকে মানুষের কাছে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, বিভিন্নভাবে আমাকে মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। যখন এই 3 জন গিয়ে স্পষ্ট বলতেছে যে আমরা জায়েদ খানকে দেখেছি এফডিসির গেটে এই শিমুর সাথে মারামারি করতে, এবং তার বাসার থেকে 2 ঘন্টা আগে বের হয়ে গেছে, ইনি হত্যা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই সাধারণ অভিযোগটি আমি করেছি, যেটা তদন্ত করার জন্য। এবং তখনই আমার সন্দেহ হয়েছে এ ধরনের ষড়যন্ত্র আমাকে নিয়ে থামবে না নির্বাচন পর্যন্ত। যদি আমি পরাজিত হতাম তাহলে হয়তো বা অনেক অভিযোগ থেমে যেত। যেহেতু আমি বিজয়ী হয়েছি, সেজন্য এখন আমার সহকর্মীরা আমার বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং আমাকে ছোট করার জন্য যোগাযোগ মাধ্যম ইউটিউবে বিভিন্ন পরিমাণে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, মিথ্যে স্ক্রিনশট চালিয়ে যাচ্ছে। সেটার ব্যাপারে যে আমি 20 তারিখে, আজকে কিন্তু 31 তারিখ যদি আমি ভুল না করি, বা 30 তারিখ আজকে বোধহয়, আজকে 31 তারিখ, আজকে 31 তারিখ যদি আমি ভুল না করি, তাহলে 20 তারিখে আমি সম্ভাবনা পেয়ে কিন্তু আমি এটাকে সাধারণ ডায়েরি করে রেখেছি। এবং এমনকি আমি বলেছি যে আমার উপর কোনো ধরনের হামলারও আশঙ্কা আমি করছি, সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে, যে আমার শারীরিকভাবে মানসিকভাবে তো আমাকে বিভিন্ন ধরনের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাকে ছোট করার চেষ্টা হচ্ছেই, সেখানে মানসিকভাবেও শারীরিকভাবে আমার উপরে আক্রমণ হতে পারে, সেটাকে সম্ভাবনা মনে করে কিন্তু আমি এই জিডিটি সাধারণ অভিযোগটি আমি করে রেখেছি। গেল এক কবিতা বল। আপনি যেটা বলছিলেন যে আপনার এসএমএসটা আপনি আগে পাইছেন, কালকে তারা যে এসএমএসটা নির্বাচনের এসএমএস, এটা কিভাবে হলো আমি বুঝলাম না। এসএমএসটার ব্যাপারে বলতেছি আমি, সেটা তারা উত্তর দেবে। ফেক যেহেতু সবসময় ফেক, টাইম ঘুরিয়ে নিতে পারে। আমি যখন এসএমএসটি পেয়েছি তখন আমি নির্বাচন নিয়ে প্রচণ্ড ব্যস্ত, আমার দেখেই মনে হয়েছে ফেক, এটা নিয়ে আমি মাথা ঘামাইনি। বিকজ এইটা যে আমার সহকর্মীরা অস্ত্র ব্যবহার করে এত খারাপভাবে ডিজিটাল মাধ্যমে কন্টেন্ট করে সারা বাংলাদেশে আমাকে হেয় প্রতিপন্ন করবে, এই ধারণা তো আমার ছিল না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। পরে
এই স্ক্রিনশটটি পারবেন। আপনার নামে অপপ্রচার হিসেবে চালানো হয়েছে সংবাদ সম্মেলন করে। জি। যিনি করেছেন আপনি মামলার আশ্রয় নেবেন কিনা? সেটা আমি পরে আসতেছি, আমি সব ক্লিয়ার করছি আস্তে আস্তে। আমি আপনাকে করার পরে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আগে আমাকে বলতে দেন, আমাকে আপনার থামালে আমি বলতে পারবো না। আমার একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমি সাইবার ক্রাইমে অভিযোগ করি এবং মাননীয় আইজিপির কাছে ওই SMS পৌঁছে গিয়েছে। আমার এই যে SMS টি উনি অলরেডি এ বিষয়ে নির্দেশ দিয়েছেন যে সত্যতা বের করার জন্য। এই ব্যাপারে আমি খুবই খুশি এবং উনি এটাকে নিশ্চয়ই সুন্দর এবং সৎ দৃষ্টিতে দেখার জন্যই বলেছেন, এবং যেটা আইনের চোখে মানে স্বচ্ছ সেটা। আর সাইবার ক্রাইমে এই টিমটাই আছে শুধু এই কাজ করার জন্য, শুধু এই মোবাইল কিংবা SMS এই কাজ করার জন্য। এবার আসি আপনার সেকেন্ড আর একটা বিষয়ে, যেখানে আমাকে প্রচণ্ড পরিমাণে মিথ্যেভাবে হেয় প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে, যেটাকে ডিজিটাল অ্যাক্ট সিকিউরিটি আইনের মধ্যে পড়ে, আপনি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া ডিজিটাল মাধ্যমে কাউকে অন্যায়ভাবে মিথ্যেভাবে উপস্থাপন করা, কাউকে দোষী বানানো, এটা প্রচণ্ড পরিমাণে আইনের দিক থেকে অপরাধ এবং প্রচণ্ড পরিমাণে অন্যায়। সেটা হচ্ছে নায়িকা মুনমুনকে নিয়ে আমাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং আমার বন্ধু সহকর্মীরা সেখানে উপস্থিত থেকে সেটা মানুষের সামনে উপস্থাপন করেছেন, যেটা সম্পূর্ণ অন্যায় এবং ডিজিটাল মাধ্যমে আমাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করা এবং আমার মানুষকে সামনে ছোট করা। বিষয়টা হচ্ছে এই কারণে বলছি যে আমার মুনমুন আপা ঢুকলো এফডিসির গেট থেকে, কতগুলো অভিযোগ দেখেন। এফডিসির গেটে ঢুকলেই শাহানুর ছিল দাঁড়ানো, জেসমিন ছিল দাঁড়ানো, ফেরদৌস ভাই আমার পাশে দাঁড়ানো, সীমান্ত আমার কাছে দাঁড়ানো। তো আমি কোনো জায়গা মানে এক্সেস কোনো অমান্য করে একা গিয়ে কোনো জায়গায় নির্বাচনে ভোট চেয়েছি, এটাও সম্পূর্ণ অপরাধ, অন্যায়। তাদের প্যানেলের লোক ছিল, একসঙ্গে দাঁড়িয়ে আমরা নির্বাচনে ভোট চাচ্ছিলাম। এটা আপনারা যদি কেউ সত্যবাদী সাংবাদিক সবাই জানি, আপনারা সবাই আমার সামনে দাঁড়িয়েছিলেন, যদি ভুল না করি। সেখানে আমার কিছু সাংবাদিক নাম বলতেছেন, আমার সামনেই বসা আছেন, তারা সেখানে আমাদের কাছে উপস্থিত ছিলেন। ফেরদৌস ভাইয়ের সাথে আমি কথা বলছি, শাহানুরের সাথে কথা বলছি, আমরা ওখানে সাইমন আসছে কথা বলছি, আমাদের ওখানে সীমান্ত কথা বলছি, সব একই জায়গায় ছিলাম। এক জায়গায় দাঁড়িয়েছিলাম এমন কথা না, ওই বেষ্টনীর মধ্যে সবাই ছিল। গেল মুনমুন এসেছে আমার কাছে, আপনাদের কাছে বলতে চাই মুনমুন অন দ্য ওয়ে, সে আসবে, সেও আপনাদের সাথে একটু কথা বলবে। তার আগে আমি বলতেছি, মুনমুন আমার কাছে আসলো, আসার পরে আমি হাতটা ধরলাম, তাই সে মুখ থেকে খুলে মাস্কটা হাতে নিল, একটা ব্ল্যাক কালারের মাস্ক, নিচ থেকে সুতা ঝুলতেছে। আপনারা যদি জুম করে দেখবেন তাহলে দেখে থাকবেন। সেখানে গিয়ে জুম করার পরে আমি হাতটা ধরে বললাম যে আপনার সাথে আমি কখনো কোনোদিন বেয়াদবি করিনি, ছোট ভাইয়ের মতো ছিলাম, আশা করি আপনি আমার ফুল প্যানেলে ভোট দেবেন। বলে তোমরা কয়জন জানে দাঁড়িয়েছো? আমি সাথে সাথে একটা খাম এরকম ভাঁজ করা, খাম না, একটা 21 জনের একটা পোস্টার ভাঁজ করা, সেটাকে আমি খুলে এরকম ভাঁজ করে দিয়েছি। উনি খুললেন, খুলতে গিয়ে মাস্কটা, যেহেতু হাতের মধ্যে মাস্ক, উনি ব্যাগের মধ্যে রাখলেন, রেখে পুরো পোস্টারটা 21 জনের খুললেন। খুলে আমি পিছনে যেহেতু জেসমিন আর শাহানুরকে দেখলাম, আমি বললাম যে একজনকে দিলে হবে না, কিন্তু 21 জনকে দিতে হবে। আর এবার কিন্তু টিক চিহ্ন নাই, কারণ আমি যতবার নির্বাচন করেছি আমি সবসময় দেখেছি নামের আগে টিক। তা আমি বলেছি এবার কিন্তু টিক নাই, তোমাকে কিন্তু এবার সিল মারতে হবে। বলেছে সিল মারতে হবে। তো বললো ঠিক আছে, আমি তাহলে সিল মারবো। আমি বললাম 21 জনকে কিন্তু দিবা। এইটুকু কথা হলো। আমি তাকে একটা হাক করলাম। আমার পাশে আতিকুর ভাতিজা, মানে যাকে বলে আমাদের ক্যান্ডিডেট চুন্নু দাঁড়িয়েছিল দিনের আলোর মতো, সব সাংবাদিক আমার পাশে, ওটা ভিডিও করছিল, সেটা আমি দেখছিলাম। যদি আমার টাকা দেওয়ার ইচ্ছেই থাকতো, 2000 টাকা মুনমুন বিক্রি হবে? এই শিল্পীদের মানে চরিত্র হয়। আর আপনারা যারা নেতৃত্ব দিবেন তারা শিল্পীদেরকে এখনই এত নিচে নামিয়ে ফেলছেন, শিল্পীদেরকে মানুষের চোখে এত নিচে নামিয়ে ফেলছেন। 2000 টাকায় মুনমুন বিক্রি হবে? রাতে আমি দিতে পারতাম না, আমি বিকাশ করতে পারতাম না? সমস্ত ছবিটা তুলতেছে ক্যামেরার থেকে, গোপন ভিডিও কিন্তু করেনি, ছবিটা তুলতেছে, আমি দেখতেছি, ওই দিকেই কিন্তু মুভ করেছি ক্যামেরার দিকে। তারপর আমি কেন তাইলে আমি আড়াল করে লুকিয়ে করব? স্পষ্ট দিনের আলোর মতো মুনমুনের মতো কোনো শিল্পী 2000 টাকায় বিক্রি হয় না। আপনাদেরকে এটা বলতে চাই, এখন আজকে এসে শুনি অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছে। বললো আমার ওয়াইফ আপনার জন্য রোজা রেখেছে। শিল্পীরা রোজা রেখেছে আমার জন্য, আমাকে ভালোবেসেছে। 2 বছর 4 বছর কাজ করেছি শিল্পীদের জন্য, যার কারণে আমি নির্বাচিত হয়েছি। এই 3 বারের মতো হ্যাটট্রিক করেছি। যদি আমি নির্বাচিত আমার অপরাধ হয়, তাহলে তো সেটা দুঃখজনক বিষয়। মিশাবাই নির্বাচিত হয়ে ফুলের মালা দিয়ে সবাইকে মেনে নিলেন, আমার সহকর্মী কেন মানতে পারছেন না যে না, উনি নির্বাচনে হারতে পারেন না? হার জিত নির্বাচনের একটা অংশ, মেনে নিতে হবে। এত স্বচ্ছ সুন্দর নির্বাচন কখনো হয়নি, আপনারাই বলেছেন এত সুন্দর নির্বাচন কখনো হয়নি। সকাল থেকে পুলিং এজেন্ট 2 দলের 2 জন ভেতরে, ক্যামেরায় সব ভেতর থেকে দেখাচ্ছে, লাইন দিয়ে ঢুকছে, সিল মারছে। রাতে তাদের 5 জন উপস্থিত, তাদের প্রতিনিধি ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, সাইমন, ইমন, খোরশেদ আলম খসরু,
5 জন আর আমার মাত্র 3 জন, মিশা সওদাগর, সুব্রত দা, জেকি ভাই, এদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়েছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে গণনা করা হয়েছে, যেখানে স্বচ্ছতা, প্রতিটা মানুষ, কে ওয়াশরুমে যাচ্ছে, ব্যালট কিভাবে খুলছে, সব লাইভ দেখানো হচ্ছে। আপনারা বলতে পারেন কোথায় অস্বচ্ছতা হলো? প্রশ্ন আরও থেকে যায়। তিনি আপিল বোর্ডের কাছে আপিল করলেন। 29 তারিখ 10টা সারাদিন ছিল আপিল দাখিল এবং নিষ্পত্তির সময়। উনি আপিল করলেন, আপিল বোর্ড, নির্বাচন বোর্ড বসলেন, আমি উপস্থিত থাকলাম, আমার সহকর্মী উপস্থিত থাকলেন। সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার বাতিল ভোটগুলো দেখানো হলো। তিনি মেনে নিলেন, বললেন না আমার পূর্ণ ভোটও আমি দেখতে চাই। তাকে পূর্ণ ভোটও গুনে গুনে দেখানো হলো, সেই 176 আর কত জানি, যদি ভুল না করি 163 এরকম বোধ হয়। তো সেটাও দেখানোর পরে সে বলল মেনে নিলাম। সে কাগজে সিগনেচার করে, রায়ে যেটা হলো সন্তুষ্টি প্রকাশ করে আমি মেনে নিয়ে সিগনেচার করে আসলাম। তারও একদিন পরে কেন এই সংবাদ সম্মেলন মিথ্যে, কেন এই সংবাদ সম্মেলন করে মানুষের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করা, কেন ডিজিটাল গণমাধ্যমে মানুষকে আমার সামাজিকভাবে আমাকে মানসিকভাবে ছোট করা হলো, এইটা হচ্ছে প্রশ্ন থেকে যায়। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, প্রচণ্ড পরিমাণে আবেগতাড়িত বিষয়। যে অপরাধটি আমি করিনি, মিথ্যে তথ্য দিয়ে, দেখেন সমর্থিত কোনো সূত্র নাই, সমর্থিত কোনো তথ্য নাই, একজন মানুষকে টাকার কথা বলা হচ্ছে। আমি মনে করি এই টাকার কথা বলে আমার 500 শিল্পীকে ছোট করা হয়েছে। আমি মনে করি শিল্পীদেরকে মানুষের সামনে ভিখারির অবস্থায় দাঁড় করানো হয়েছে, যে শিল্পীরা টাকা নিয়ে ভোট দেয় আর আমরা টাকা দিয়ে নির্বাচিত হই, যেটা সমস্ত মানুষের কাছে শিল্পীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক সিনিয়র শিল্পীরা আমাকে গত 2 দিন ধরে ফোন করে কাঁদছেন। তাই এই বিষয়ে আমার সিদ্ধান্ত, আমি এই ব্যাপারে একটি শিল্পাঞ্চল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি একটি মামলা দায়ের করব বাদী হয়ে। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সমর্থিত সূত্র এবং সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো ছবি, কারো লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রচার, কোনো মিথ্যে প্রচার ঘটাতে পারবেন না। আমি মনে করি শুধু যিনি দেখিয়েছেন, যার সংবাদ সম্মেলন তিনি না, তার সাথে যারা আছেন তাদের সবার বিরুদ্ধে আমি একটি ডিজিটাল নিরাপত্তা আইনে বা বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী শিল্পাঞ্চল, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আমি একটি মামলা দায়ের করব। জি জি, যেহেতু আমাকে বলা হয়েছে আমি টাকা দিয়ে ভোট কিনেছি, একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, আর আমার স্ক্রিনশটটি উনি যাচাই বাছাই না করে উনি ব্যবহার করে আমার নাম বলে নিজে পড়ে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছোট এবং মানহানিকর কাজ করেছেন, পাবলিকলি প্রকাশ করা, সেটা অবশ্যই আইনের চোখে অপরাধ। এবং ডিজিটাল আইনে, সে ডিজিটাল যে কন্টেন্ট যে আইন হয়, সিকিউরিটি অ্যাক্টের মধ্যে, সেই আইনের মধ্যে সেটা পড়ে যায়। কবে করবেন মামলাটা? মামলাটা আমি আজকেও করতে পারি রাতেই। আমার যিনি লয়ার আছেন এটা সাজাচ্ছেন, সাজিয়ে আমি আজকেই মামলাটা করব। আমি অবশ্যই সেখানে নিপুণকে প্রথম আসামি করব, এবং সাথে তারা ছিলেন যারা আমাকে এটাকে মানুষের সামনে যেটাকে সায় দিয়েছেন, এটাকে যারা না, কাঞ্চন ভাই আছে কিনা সেখানে আমি আমার ভিডিওগুলো দেখছি। আমি এমন কিছু লিখে দিব না যেটা কাউকে প্রতিপক্ষ মনে করে আমাকে এটা হয়। আমার যিনি আইন উপদেষ্টা আছেন, সেহেতু উনি দেখছেন, কিছুক্ষণের মধ্যে উনি নিয়ে আসছেন, আনলেই আমি এটাকে নিয়ে আমি মামলায় যাব। তখন উনি বলে দেবেন ভিডিওটা দেখে কার বিরুদ্ধে মামলা। আমি এমন কোনো মামলা করব না যেটা ফেক হয় এবং 2 দিন পরে এটা আমাকে নিয়ে আদালতে মিথ্যে প্রমাণিত হয় বা কিছু হয়, সেটার ক্ষেত্রে আমি সেক্ষেত্রে সেভাবে যাব না। আমি তাকে আবারও বললাম, আমি করলেই তো হবে না। একজন ডিজিটাল সিকিউরিটি আইনটা খুব সাক্ষী প্রমাণ এবং খুব নিয়মে চলে। কোনো একটু ভুল প্রমাণ দিলে সেটা মিথ্যে প্রমাণিত হয়ে যায়। সেক্ষেত্রে আমার যিনি আইনজীবী আছেন, আমি ওনাকে পুরো ভিডিওটা উনি দেখছেন এবং লিখছেন, আমি সেটাকে নিয়ে অবশ্যই সেটা উনি যেভাবে বলেন আপনাদেরকে জানাবো। আমি আজকেই জানাবো, হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে আমি কার বিরুদ্ধে ফাইনালি আমি নিজের মামলায় যাব। জাজু আজাদ সাহেব কিন্তু লাইভে বা ওখানে এসে সরাসরি বলেছে উনি নাকি আপনাকে 2 বার দেখেছেন, আপনি টাকা দিচ্ছেন এবং সেটা তো উনি প্রতিপক্ষ, উনি বললে তো হবে না, উনি তো প্রমাণ দিতে হবে। এখন আমিও তো এখানে বলতে পারি যে আমার কাছে আপনারা টাকা নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছেন, তার কি কোনো প্রমাণ আছে? আমি তো বলতেই পারি যে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন সাংবাদিকরা, নিয়ে এই সংবাদ সম্মেলন করেছেন, তার কোনো ভিত্তি নাই। আপনার মিনিমাম একটা ভিডিও, মিনিমাম একটা ছবি দেখতে হবে যেখানে আমি টাকা দিচ্ছি। উনি তো আমার প্রতিপক্ষ, উনি তো কোনো নিরপেক্ষ লোক না। যেহেতু স্ক্রিনশটটি মিথ্যা,
টাকা নেওয়ার ব্যাপারটাও কোথাও প্রমাণ করতে পারছেন না, তাহলে তো নিশ্চয়ই উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ব্যাপারেও তাহলে এ ব্যাপারে মামলা আমি করব, যেহেতু উনি এটা সংবাদ মাধ্যমে বলেছেন, সেটাও ওনার ধর্তব্য অপরাধ। অপরাধ হচ্ছে আপনাকে প্রথমেই ডিজিটাল সিকিউরিটি একটা হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সাক্ষী প্রমাণ ছাড়া আপনি কারো ছবি কারো নাম ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবেন না, এটা আপনি ভালো করেই জানেন। তো এই হচ্ছে আমার সার কথা। আর নির্বাচন নিয়ে আমার কথা একটাই, সুষ্ঠু সুন্দর সম্পূর্ণ পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে। এখানে রিয়াজ ভাই সারাদিন থেকে বলে গিয়েছেন, আমার আপনি ভিডিওতেও দেখেছেন যে 2 জন পুলিং এজেন্ট বলেছে এত সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন কখনো হয়নি। তিনি কালকে বলেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ। এখন বিষয়টা এমন হয়ে গেছে, একটা চেয়ার কেন জিতেছে, রাতে সন্ধ্যার পরে থাকলে ওনাদের প্রতিনিধিরা তো ভিতরে সম্পূর্ণ সময় ছিলেন, ভিতরে কেন হলো? হ্যাঁ, তো সারাক্ষণই তো ওনারা ছিলেন, তো হলো কখন? সারাক্ষণই তো ওনারা ছিলেন। আমি বললাম ওনারা কমপ্লেন করলেন না কেন? আপিল বোর্ডের কাছে লিখিত দিলেন না কেন? লেখাই তো আছে যে নির্বাচন কমিশনের কোনো অনিয়ম যদি আপনাদের পরিলক্ষিত হয় আপনারা আপিল বোর্ডে এটাকে লিখিত আকারে জানাবেন 5,000 টাকা জমা দিয়ে। আপিল বোর্ডের কাছে আপনারা কেন জানালেন না? আপনারা না জানিয়ে নিজের ইচ্ছে মতো আপনারা সংবাদ সম্মেলন করলেন গিয়ে। এটা তো সংবাদ সম্মেলনের বিষয় পরে আসবে, এখানে তো অ্যাপ্লিট একটা ডিভিশন আছে। কোর্টেও কি হয়, হাইকোর্ট আছে, তারপর একটা অ্যাপ্লিট ডিভিশন আছে, তারপর ফুল অ্যাপ্লিট ডিভিশন আছে, একটা চূড়ান্ত কোর্ট আছে। তো আপনি তো এখানে অ্যাপ্লিট ডিভিশনগুলো লিখিত আকারে জানাবেন, সেগুলো তো প্রমাণ তো এখন তো এগুলো আমি জেতার কারণে বিক্ষিপ্ত ব্যাপারে অনেক কিছু বলবে। আমরা ওনাদেরকে প্রথম আবাকার যখন আমরা নির্বাচন করি, নির্বাচন বোর্ড বানাই, তখন কিন্তু ওনাদের কথা মতো হবে না। আমরা 21 জন সিদ্ধান্ত নিয়েই কিন্তু নিরপেক্ষ লোকদেরকে আমরা অ্যাপ্লিট ডিভিশনে এবং নির্বাচন কমিশনে আমরা নিয়োগ দিয়েছি। গতবার যখন ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে বানিয়েছিলাম তখনও কিন্তু কিছু লোক প্রশ্ন ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে তুলেছিল। তার আগের বার যদি আপনি একটু ফিরে যান, মন্তাজুর আকবর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তখন তাকে নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটা চেয়ার দেবে পাশে, একটা চেয়ার দেবে, কেউ একটা চেয়ার দেবে পাশে, চেয়ার দাও। একটা চেয়ার দাও, একটা চেয়ার তো রাখতে বলছিলাম আরেকটা। এটা প্রশ্ন তো আমার করবেন না, এটা তো আমার কোনো সাবজেক্ট না। 17 সংগঠনের যারা আছেন, আমার ভাই, আমার পরিচালক, আমার প্রযোজক, শিল্পী, সবার প্রতি আমি ব্যথিত, ভালোবাসাতে তো তারা থাকলে তারাই আমাদের পরিবার, তারা থাকলে আমাদের ভালো লাগতো। কিন্তু সেখানে আমাদের কোনো কিছু নির্দেশ নিষেধ ছিল না। আপনাদেরকে আবারও বলি, যেদিন উপ পুলিশ কমিশনার তেজগার ওখানে আমরা যাই, সেদিন কিন্তু আমি আর শেষ করি, আমি বলবো আপনাদেরকে, আমাদের কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়া ইচ্ছা করে, আপনাদেরকে আবারও বলি, নির্বাচন প্রক্রিয়াকে ইচ্ছা করে আপনাদের কাছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সুষ্ঠু নির্বাচনকে। কেন জানেন? আবারও বলে দেই, শুধু জায়েদ খান জিতেছে কেন? প্রশ্ন আবারও আসতে পারে, জায়েদ খান জিতেছে কেন? তাহলে আমরা যদি নিরপেক্ষভাবে নির্বাচনটা না করতাম, তাহলে মিশা সওদাগর কেমনে ফেল করলো? আমার পোর্টফোলিও পোস্টে 10টা পোস্টের মধ্যে মাত্র 4টা পোস্টে আমরা জিতেছি, তাহলে তো 6টা পোস্টে আমাদের জেতার কথা। আমরা কেন 4টা পোস্টে জিতলাম? তার মানে নিরপেক্ষ ভোট হয়েছে বলে। আমরা করোনাকালীন সময় যে কাজ করেছি, আমরা করোনাকালীন সময় যে করোনা শিল্পীদেরকে লাশ কাঁধে নিয়ে দাফন করিয়েছি, তাতে আমাদের পূর্ণ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হওয়া উচিত। সেটা আমরা হইনি, মনে করেছি আমাদের শিল্পীরা এতজনকে চায়নি, আমরা মেনে নিয়েছি। মিশাবাইয়ের হার আমি মেনে নিতে পারিনি, আপনি আসেন, আমি সুব্রতদার হার মেনে নিতে পারিনি, তারপর আমার কোনো কমপ্লেন নাই। আমরা বরাবর একটা কথা বলেছি, সুষ্ঠু নির্বাচন হবে, যে রেজাল্ট হয় আমরা মাথা পেতে নিব। এখন আমার এক সহকর্মী নির্বাচনে না জিততে পেরে প্রচণ্ড পরিমাণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, সহকর্মীকে বলতে চাই, এটা আপনি সমস্ত শিল্পীদেরকে ছোট করছেন। আবারও বলি, মুনমুনের মতো একজন সুপারস্টার নায়িকাকে আপনি প্রশ্নবিদ্ধ করে সমস্ত শিল্পী জাতিকে কলঙ্কিত করেছেন। আপনি সমস্ত শিল্পীদেরকে মানুষের সামনে রাস্তায় নামিয়ে দিয়েছেন, যারা মোটেই কাম্য নয়। একটা মিথ্যে ভিডিও দিয়ে আপনি সেই শিল্পীকে মানুষের সামনে ছোট করে আপনার সমস্ত শিল্পীকে আপনি কাঠগড়ার দ্বার প্রান্তে নামিয়েছেন, শিল্পীদেরকে পড়েছেন হাত পাতার মতো একটা জঘন্য কাজ করে শিল্পীরা বলে আপনি আখ্যায়িত করেছেন। এটা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। নির্বাচন একটি জয় পরাজয়ের প্রক্রিয়া,
এটা যে কোনো নির্বাচন মেনে নেবেন সুন্দরভাবে, এটাই হয়তো মন মানসিকতা হওয়া দরকার। সেখানে এ ধরনের মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। এবং এইটা নিয়ে আমি আবারও বলতে চাই, 17 সংগঠনের সাথে আমরা একমত আছি, তাদের সাথে নিয়ে আমাদের কোনো কথা নাই। এটা নিয়ে আমাদের যেহেতু দুই পক্ষ নিয়েই কিন্তু এই সিদ্ধান্তগুলো হয়েছে। মানে ভিডিওটা যেখান থেকে ভিডিওটা তো মানে একটা প্রতিবাদ করে কিন্তু প্রকাশ করে ভিডিওটা ভাইরাল হয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু আমাদের সংবাদ মাধ্যম করে আমাদের প্রতিপক্ষ আমাদের সহকর্মীরাই ওপেন দেখিয়েছেন এটাকে, এবং তারা জোর করে এটাকে প্রকাশ করতে চেয়েছেন যে এটা আমি করেছি, তো তারা আমার সহকর্মী, তারা যদি করে এটা তো তাদের পিছনে আরও অনেক লোক আছে। আমি সবাইকে এটার আইনের আওতায় আনতে চাই, যে কাজটি আমি করিনি। জি, আমি সেই কাজটি করতে চাই। আমি আবারও বলতে চাই এমডি কারো কথায় চলে না। উনি একজন এডিশনাল সেক্রেটারি, উনি ওনার কেপিআইরা কীভাবে চালাবেন একান্ত ওনার সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন আমাদের নিয়ে ডিসি তেজগাঁর অফিসে বসেছেন, ওনাদের 6 জন, আমরা 5 জন, সব কিছু কিন্তু মেনে নিয়েই আমরা ওখান থেকে নির্বাচনে করার সিদ্ধান্ত নিয়েছি। কোথায়, কার কাছে বলেছি? কারো কাছে বলিনি তো আমি, এটাও আমাকে মিথ্যা করে বানানো হচ্ছে। তো তখন ওনারা সেই 31 তারিখে এসে বললো কেন? নির্বাচনের দিন বলেনি কেন? সব কিছু ওনারা নির্ভর করেছিল যদি জিতে যায় কিছু বলবে না। যেহেতু জায়েদ খানকে টার্গেট করা, আমি বললাম তো নির্বাচন হয়েছে একটা চেয়ারের অ্যাগেনস্টে, শুধু জায়েদ খানকে টার্গেট করে। তো জায়েদ খান যেহেতু জিতে গেছে, এই কারণে জায়েদ খান কেন জিতেছে যেন মিথ্যে বিভিন্ন তথ্য দিয়ে তার মানে আমার একার কথা শুনলো আর এতগুলো মানুষের কথা শুনলো না। কেন শুনবে না? ওরা কাঞ্চনবাড়ির মতো মানুষ ছিল, কেন শুনবে না? তো আমি আমার কথা এখানেই শেষ করলাম। আপনার মনে হয় আপনারা সব বিষয়টা ক্লিয়ার হয়ে আছেন। আমি আমার এখানে 28 তারিখে আমি শুধু একজন ক্যান্ডিডেট ছিলাম, আমার ভোট চেয়েছি। কারা আসবে কি আসবে না এটা একান্তই এফডিসি কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন এবং প্রশাসনরা মিলে মিটিং করে আমাদের নিয়েই করেছেন যে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদের মিটিং এবং সরকারি যে প্রজ্ঞাপন সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা ওটাতে মাথা ঘামাইনি। আমরা শুধু বলেছি যেন বাইরের লোকজন না আসতে পারে, এইটা শুধু আমরা এনশিওর করেছি শুরুর থেকে, যে বহিরাগত যারা বাইরের অনেক লোক, আপনারা দেখেছেন নির্বাচনের দিন প্রায় গেঞ্জি পরে হাজার হাজার মানুষ গেটের বাইরে ছিল, এরা কিন্তু আমাদের চলচ্চিত্র পরিবারের কেউ ছিলেন না। তারা যদি এফডিসিতে প্রবেশ করতেন ভয়ঙ্কর চিত্রটা কিন্তু আর এক রকম হতে পারতো। শিল্পীরা কিন্তু ঢুকে কোথাও দাঁড়াতে পারতেন না। এইটাকে শুধু আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে বলেন শেষ বেলায় শুধু মুনমুনাফা কথা শুনতে এই যে কেউ ঢুকতে পারেননি, অনেক সিনিয়ররা বাইরে দাঁড়ায় ছিলেন, কান্নাকাটি করে চলে গেছেন, অনেকে নামাজ পড়বেন বলে এসেছিলেন নির্বাচন থেকে নামাজ পড়বেন, যেহেতু ঢুকতে পারলেন না, এইটা নিয়ে আপনার একটা বক্তব্য এইটা যেহেতু ঢুকতে পারেননি এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার তরফ থেকে যে আমার চলচ্চিত্র পরিবারের যারা শিল্পী কলাকুশলী তারা সবাই আমার পরিবার, তারা থাকলে আমার অনেক ভালো লাগতো। মিশা ভাই আর আমি ভোট দিয়ে বের হয়ে আপনাদের সামনে বলে গিয়েছি যে আজকে আমাদের যাদের সাথে একটা সংসার, তাদের চেহারাগুলো দেখতে পারলে আমাদের কাছে ভালো লাগতো। আচ্ছা, তাদেরকে পেলাম না, আল্লাহ তাদের সাথে অত কুশল বিনিময় হতো, ছবি তুলতাম, তারা থাকলে আমাদের কাছে ভালো লাগতো। তারা তো এটাই তো একটা পরিবার। এটা নিয়ে আমার কোনো তাদের প্রতি কোনো অভিযোগ নেই। শুধু আমি তাদের সাথে সমব্যথায় ব্যথিত। আমরা তাদের সাথে একমত, তারা থাকলে আমাদের কাছে ভালো লাগতো। কিন্তু আমরা শুধু শুরু থেকে বলে আসছি যে বাইরের মানুষগুলো যেন না আসতে পারে, কারণ একটা মাথা চলে যায় সোনারগাঁর মাথায় আর একটা মাথা চলে যায় হাতিঝিলের মাথায়। বাইরের লোকগুলো যদি ঢুকে পড়ে, আমাদের মেয়ে শিল্পীরা এসে ইনসিকিউর ফিল করে, মানে এমন একটা ঘটনা ঘটালো নির্বাচনকে বন্ধ হয়ে যেতে হলো, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেই কারণে কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা বের হতে চেয়েছি, আর কিচ্ছু না। তো এখন আমার মনে হয় আমি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি আপনাদের সামনে। সেটা কোনো শিল্পী সমিতির পক্ষ থেকে না, ওনার এলাকা, আমরা তার নির্বাচনে আগে গিয়েছিলাম, জাস্ট ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসেছি এবং যে বিষয়গুলো আমাকে নিয়ে হচ্ছে, বিশেষ করে আমাকে নিয়ে, আমি সেই বিষয়গুলো আমার নলেজে দিয়ে এসেছি। না, আপনাকে কিন্তু আবার আপনাকে কিন্তু আবার জিনিসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না আপনার। আমি কিন্তু কোথাও বলিনি যে আমি শিল্পী সমিতির পক্ষ থেকে গিয়েছি। না, দুইটা প্যানেল স্পষ্ট। হ্যাঁ, বলেন দুইটা প্যানেল তো স্পষ্ট। হ্যাঁ, আপনারা যারা গেছেন সেটা হচ্ছে মিশা জায়েদ প্যানেলে যারা ইলেক্টেড তারাই। হ্যাঁ, তো সবাই থেকে মনে করতেছে এটা তাহলে স্পষ্ট বিভক্ত মামলা।
এই বিভক্ত যাওয়া, তাহলে কি এখন শিল্পী সমিতি আসলে চলবে কিভাবে এখন? না, এখনো বিভক্তি কিছুই হয়নি। আমরা সব এক, যারা 21 জন পাশ করেছি 21 জন কাজ করব। কারণ প্রথম হাটটা কাঞ্চন ভাইকে নিতে হবে। আমি আজকে সকালে কাঞ্চন ভাইকে ফোন করেছি 12:30টার সময়, যে কাঞ্চন ভাই, যেহেতু আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম এখন শুরু হওয়ার সময়, গতকালকে পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, ওনারা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, এখন ওনাদের কোনো কাজ নাই। এখন কথা হয়েছে একটি কমিটি আরেক কমিটিকে বুঝিয়ে দেবে, সেটা হচ্ছে সেক্রেটারি টু সেক্রেটারি হিসাবটা বুঝিয়ে দেবে। যেহেতু আমি সেক্রেটারি, আমার হিসাব আমি বুঝিয়ে পেয়েছি বা বুঝে নেব। কারণ আপনি একটু দায়িত্ব নিয়ে এটা একদিন আসেন, বসে যাই। তো নিজেই বুঝে নেবেন নিজের দায়িত্বে, নিজের হিসাব। না বুঝেননি কিন্তু বিষয়টা আপনি। বললেন যে আমারটা না আপনি বুঝতে ভুল করেছেন। নিয়ম হয়েছে 30 তারিখে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, তখন আস্তেভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে যায়। আমরা তো সাডেন মেয়াদের জন্য ওনাদেরকে দায়িত্ব দিয়েছি নির্বাচনটা পরিচালনা করার জন্য। নির্বাচন পরিচালনা করে ওনারা চূড়ান্ত তালিকা দিয়ে দিয়েছেন। ওনাদের কার্যক্রম এখানে মোটামুটি অলিখিতভাবে শেষ। তার পরের দিন থেকে 7 দিনের মধ্যে বিদায়ী কমিটি এখন আবার আগের কমিটি বহাল। এই বিদায়ী কমিটি নতুন কমিটিকে দায়িত্ব বুঝাবে। কি দায়িত্ব বুঝাবে? সেক্রেটারি তার হিসাবটা, মানে তার যে 2 বছরের যে আয় ব্যয়ের হিসাবটা, মানে যেটা অডিট করা, সেটাকে আর নতুন সেক্রেটারির কাছে বুঝিয়ে দেবে। সেই জন্য বলেছি, যেটা আমি হয়তো বা সেখান থেকে উপস্থিতিতে আমারটা আমি সবাইকে দেখাবো, সেটাই বোঝাতে চেয়েছি আর কি, হিসাবটা। দ্যাটস দ্য পয়েন্ট। আর কাঞ্চন ভাইকে আমি আজকে ফোন করেছি যে ভাইয়া, আমি তাহলে, উনি বললো তাহলে নির্বাচন কমিশনের সাথে কথা বলো, যে কথা বলে তাহলে ডেট করে আমরা একসঙ্গে বসে, আমি বললাম যে ভাই একসঙ্গে বসে আমরা আনুষ্ঠানিকভাবে, আপনি সিনিয়র, সব কিছু ভুলে আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে যান। চলচ্চিত্র আপনার আল্লাহ এভাবেই চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম করার জন্য। তো চলেন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে আমরা কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি সিনিয়র, আপনি কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। কাঞ্চন ভাইয়ের পক্ষ থেকে কি কোনো কথা বলা হয়েছিল তখন? জাহিদ ভাই, কাঞ্চন ভাইয়ের পক্ষ থেকে কি কোনো কথা বলা হয়েছিল? সে বলেছে যে হ্যাঁ, নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাকে জানাও, সেটা বলেছিল কাঞ্চন ভাই। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু মামলা করবেন, মামলা করলে তো ওই যে যারা সংবাদ সম্মেলন করেছে গতকালকে, তারা তো আপনার ইলেক্টেড তো আছে, ইলেক্টেড অনেকেই আপনার সাথে ওখানে তাহলে ছিলেন। জিনিসটা সমন্বয় হবে কি? তারা তো কোনটা? মামলার মধ্যে পড়ে যাবে। মানে ওনারা বলতে আমি চাচ্ছেন বলতে যে আপনি মামলা করেন, ওখানে তো অনেকে ইলেক্টেড আছেন যারা নির্বাচিত ওনার পাশে যারা অবস্থান করছে, ভাই আপনি ইলেক্টেড এক জিনিস আর মামলা এক জিনিস। আপনি তো আইনের গতিতে যাবেন। আপনি কিন্তু আগেই উল্লেখ করেছেন যে এই যে নিপুণের নেতৃত্বে যে স্ক্রিনশট ভিডিও, টাকার ভিডিওর অভিযোগ পাবলিকলি প্রকাশ করতে, সেটা জি উনি ওনার সাথে যারা ছিলেন মিট দ্য প্রেসে, জি ওনাকে যারা ছিল ওনার সবাই ইলেক্টেড, জি ওই লাইনে যারা ছিল জি তারাও দেখে তাদের নামে মামলা করব। এখন মামলা যদি করেনি, এই যে মামলা, এই মোকদ্দমা, এইগুলো হলে কি আপনার চলচ্চিত্রে যে না, কিন্তু আমাকে তো আপনাকে এই প্রশ্ন আপনি আমাকে এখন করছেন কেন? ওনাকে আমরা এই প্রশ্নটা আপনি তাদেরকে কালকে করেননি কেন, যে আমাকে কেন মামলার পথে নিতে বাধ্য করছে? আমি আবার শেষ করতে চাই। আমি কি এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমি কি এগুলো সহ্য করে যাব? আপনি বলেন, আপনারা বললে আমি মামলা করবো না, বলেন। করতে পারেন, আমি বলছি যে আপনি করতে পারেন, আপনি মামলা করেন, আমাদের বলতে না। সেইটা তো আপনাদেরকে, আমি মামলা করবো এটা আপনাদেরকে জানালাম। আমি কিভাবে করছি সেটা আমি আমার আইন যিনি বিশেষজ্ঞ আছেন তার সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি। মামলার ব্যাপারে আমার কোনো সে নাই, সেটাই বলছি। না, আমি আপনাকে বললাম যে যেভাবে মানুষের সামনে আমাকে মিথ্যে তথ্য দিয়ে আমাকে ভিলেন বানানো, আমাকে ভোট চোর, আমি খুব অন্যায়ভাবে ক্ষমতায় এসেছি, এগুলো এখনো দেখানো হচ্ছে ডিজিটাল মাধ্যমে, ইউটিউবে। এতে তো আমি মানসিকভাবে, আমার সামাজিকভাবে, আমার পারিবারিকভাবে আমি ছোট হয়ে যাচ্ছি। একটি মানুষ এতগুলো ছবি সুপারহিট দিয়েছে, সে মানুষটা রীতিমতো কাঁদছে। সেই মানুষটা স্পষ্ট বলে দিচ্ছে যে আমি সিনেমার থেকে সমস্ত জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেব। কেন? একটা মানুষকে ভোট চাওয়া কি আমার অপরাধ হয়েছে? আমি আপনাকে এইটুকু বললাম, আমি মামলা করলাম কি, মানে আমি মামলা করেছি, যিনি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি অবশ্যই আসামি হবেন, এটা কোনো ভুল নাই। তারপরে কি হবে সেটা আমি আপনাদেরকে জানাবো আমার কিছুক্ষণের মধ্যে। আমি ভাই আপনাদের এত পুঙ্খানুপুঙ্খ আমি বুঝতে বলতে পারবো না, আইনের দেখে না উত্তেজিত না, উত্তেজিত না, না ভাইয়া বলি আমি, ভাই বলেন। প্রশ্নটা হলো যে আপনি বললেন যে আমি কাঞ্চন ভাইকে ফোন দিয়েছি, আমরা সুন্দরভাবে, আল্লাহ আমাদের কমিটি দিয়েছে, জি, সুন্দরভাবে আমরা রান করব। জি, আমার প্রশ্ন ছিল যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে যার নেতৃত্বে এখানে আমার বিরুদ্ধে যে অপপ্রচার, মানে সম্মানহানি, ভাই এমনও তো হতে পারে আমি একজনের বিরুদ্ধে মামলা করব, এমনও তো হতে পারে আমি ওখানে 2-3 জনের বিরুদ্ধে করব, সেটা আমি আপনাদেরকে জানাবো, সেটা বলেছি আপনাদের কথা। না, নতুন কমিটি যায়নি, আপনি ভুল করছেন। আবার আমরা মন্ত্রীর কাছে বলে এসেছি যে এটা যেহেতু আমরা, জি, আমার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না, কিছু ছিল না। আমরা একটা জায়গায় বসছিলাম,
বসার পরে কালকে সংবাদ সম্মেলনটা দেখে আমাদেরকে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে উনি রাষ্ট্রের সর্বোচ্চ একজন জনপ্রিয় এবং একজন মানুষ তিনি আমাদের আইনের, ওনার কাছে একটু যেহেতু আমরা নির্বাচনে আগেও গিয়েছিলাম এই প্যানেল থেকে, যে আমরা কয়জন অন্তত গিয়ে ওনার সাথে দেখা করে আসব। আমরা আবার যখন ইনশাল্লাহ কাঞ্চন ভাই দায়িত্ব নেবে শিল্পী সমিতি, আমরা কাঞ্চন ভাইয়ের সাথে নিয়ে কমিটি নিয়ে বিভিন্ন জায়গায় ফুল দিতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যেতে চাই, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যেতে চাই, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, সেগুলো আমি সবাইকে নিয়েই যাব। তো যেহেতু কালকে আমরা অন্যায়ভাবে আমাকে স্ক্রিনশট বিভিন্নভাবে নিয়ে আমাকে ছোট করার চেষ্টা করা হয়েছে, তা আমার মনে হয়েছে যে না আমার একটু গিয়ে একটু তাকে দেখা করা উচিত। বিষয়গুলো তো আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমার কমিটিকে দোষারোপ করছে না, তারা আঙ্গুল সব আমার দিকে, নির্বাচন করেছি 21 জন আঙ্গুল দেখাচ্ছে আমার দিকে, এটাও তো আমার খারাপ লাগতে পারে। আমি বারবার আপনাদেরকে বলছি যে গতবার শিল্পী সমিতি যখন 21 জন দায়িত্ব পালন করেছে, যে কোনো সিদ্ধান্ত হলেই আমার দিকে আঙ্গুল তোলা হয়েছে, এটা জায়েদ খান করেছে। এবারও দেখেন, আমার একটা প্রশ্ন, জানি না উত্তরটা মানে কিভাবে দিবেন প্রশ্নটা। বলেন। আপনি 4 বছর ক্ষমতায় ছিলেন এবং জি। আসলে অনেক ভালো কাজ করেছেন, এর প্রমাণ অনেক আছে। জি এবার নির্বাচন করছেন, পাশও করেছেন, জি। তারপরও সবকিছু বাদ দিয়ে সব প্রশ্নকে না আপনাকে নিয়ে বলি, এই বিষয়ে আপনি কিছু বলেন। ভাইয়া, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাকে বিতর্কিত করার চেষ্টা মাত্র। যদি ভাইয়া আমি বলি যদি আমি এত খারাপ করতাম, ভাইয়া কিছু শিল্পী তো ভালোবাসে, না হলে আমি এত ভোটে আমি এক ভোটেও জেতা, 100 ভোটেও জিতা, তাহলে আমি জিতলাম কেমনে ভাই? আমি 3বার আপনি আমাকে একটা কথা আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, এইটা হয়েছে কেন সেটার উত্তর দেই। আমি শিল্পী সমিতিতে সাংগঠনিক ছেলে বলে অনেক কাজ করেছি, আপনারাই তো দেখেছেন, লিখেছেন। করোনাকালীন সময় যখন দরজা বন্ধ করে সবাই ঘরের মধ্যে পালিয়ে আছে, সেই সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি আর মিশা ভাই রাস্তায় শিল্পীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। একটি শিল্পীর জানাজায় কোনো শিল্পীকে খুঁজে পাইনি। কেন আমি সাহস করে লাশ কাঁধে নিয়ে দাফন করলাম? কেন শিল্পী সমিতিকে এত উজ্জীবিত করলাম? এই শিল্পী সমিতির এত ক্যামেরা, এত আয়োজন আজ থেকে 5 বছর 10 বছর আগেও ছিল না। কেন শিল্পী সমিতি নিয়ে আজকে একটা ন্যাশনাল নির্বাচনের মতো এত আলোচনায়, কত চ্যানেল ইউটিউব খুললে শিল্পী সমিতি? এই যে কাজগুলো করেছি, যার কারণে কিছু লোক একত্রিত হয়ে জায়েদকে বিতর্কিত করার, ষড়যন্ত্র করার অপচেষ্টা লিপ্ত। পৃথিবীতে আপনি জানেন তো, শেক্সপিয়ার বলেছিলেন যে শত্রু বানানোর জন্য মারামারি করার দরকার নাই, কিছু কিছু ভালো কাজ করেন, আপনার শত্রু এমনিতেই তৈরি হয়ে যাবে। আমার সেই শত্রুগুলো তৈরি হয়েছে, কারণ আপনারা দেখেন কোনো ধরনের নির্দিষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার জন্য আনতে পারেনি যেটা সত্য প্রমাণিত হয়েছে। আজকে যে সত্য প্রমাণ হয়নি তার জবাব আপনাদের কাছে এখন জনপ্রিয় নায়িকা মুনমুন বলবেন। বলেন আপা আপনি। আর না ভাই, আর বলবেন না ভাই, প্লিজ। না আর বলবো না, আর না একটু জানবেন। আপনাদের সাংবিধানিকভাবে আপনাদের গঠনতন্ত্র যে এটা আছে, সেখানে আপনাদের কি বলে? আপনাদের শপথ নেওয়ার শেষ দিন কয়দিন, নাকি আপনারা যতদিন চান এই বাকবিতণ্ডা চালিয়ে যাবেন আর আমরা আপনাদের জন্য অপেক্ষা করব? সেটা আপনাকে ক্লিয়ার করে দেই। তফসিল অনুযায়ী 28 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 29 তারিখে আপিল শুনানির শেষ দিন, বিকাল 5টা পর্যন্ত নিষ্পত্তির। তো আপিল হয়ে গিয়েছেন, আপিল করেছেন উনি, আপিলে উনি নিষ্পত্তি হয়েছেন। 30 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মানে নির্বাচনের শেষ ধাপ। 30 তারিখে ভোটার তালিকা না, আপনি ভুল করছি, চূড়ান্ত রেজাল্ট। তো সেটা ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে 28 তারিখে, চূড়ান্ত তালিকার প্রকাশ হয়ে গিয়েছে। হওয়ার পরে আমরা 7 দিনের মধ্যে বিদায়ী কমিটি, আমরা কিন্তু শপথ করি শুধু একটা ফর্মালিটিস, আমাদের সংবিধানের গঠনতন্ত্রের কোথাও শপথের কথা উল্লেখ নাই। আমরা এটা করি যে আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার যিনি সভাপতি হন তাকে পড়ান, সভাপতি সবাইকে পড়ান, বা ওনার সামনে সভাপতি আমরা উপস্থিত থেকে সভাপতিকে উনি প্রথম পড়ান, সভাপতি সবাইকে পড়ান, যেটা রাষ্ট্রপতি প্রধান বিচারপতির ক্ষেত্রে হয়। কিন্তু আমার সংবিধান বলছে, আর আমার নির্বাচনী তফসিল বলছে 30 তারিখের পরে আগামী 7 দিনের মধ্যে বিদায়ী কমিটি নতুন কমিটিকে দায়িত্ব বুঝাবে। দায়িত্বটা কি? কোনো লিখিত না, কোনো কাগজে সিগনেচার নাই, ওই যেটা বললাম একটাই শুধু, সেক্রেটারি টু সেক্রেটারি, এই নেন আপনার 2 ব্যয়ের আয় ব্যয়ের হিসাব ওনার হাতে তুলে দেয়, সবাই বসে যায়। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রক্রিয়া। এই ক্ষেত্রে তারা যদি এখন না আসে, সেক্ষেত্রে আপনার কার্যক্রম তো শুরু হয়ে যাবে। কার্যক্রম আমরা তো কমিটিতে অলরেডি ক্ষমতায় রানিং আছি, কার্যক্রম নিয়ে তো অন্তত আমি তো 2টা সেক্রেটারি রানিং, কার্যক্রম নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই যে কার্যক্রম কে চালাবে, কি করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ এটা তো বাণিজ্য সংগঠন না, এটা হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডার, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। এখানে আপনি ওই গ্রামে দেখবেন একটা এনজিও করে, ওটার মতোই এখানে আপনি যদি কেউ কোনো ধরনের কোনো ক্রাইসিস দেখা দেয়, আগের কমিটি ক্ষমতায় থাকে, এখানে অন্য কাউকে বসানো, প্রশাসক, এ ধরনের কোনো ক্ষমতা নেই। কারণ এটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কিংবা বাণিজ্য টিওরলের আন্ডার এটা না, এটা সমাজ কল্যাণ আন্ডার একটা সেবামূলক সংগঠন।
এটাকে আমরা আলোচনা করে এত বড় করেছি, কিন্তু বেসিক্যালি এটা কোনো সেবামূলক একটা প্রতিষ্ঠান। থ্যাংক ইউ। এখন না আপনি প্লিজ, আপনি প্রশ্ন করবেন না, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন আমি উত্তর দিব না। আমি তো এটা কথা বলি নাই যে আমি অভিমান করবো কিনা নির্বাচন করবো কিনা। ছোট্ট প্রশ্ন 30 সেকেন্ডের শেষ প্লিজ। কাঞ্চন ভাই বলেছেন যদি ক্ষমতায় আমরা সবাই মিলে আসি এইবার, তাহলে যারাই ইলেক্টেড হবে সবাই মিলেমিশে আমরা একটা সিদ্ধান্ত নেব যে আগামী থেকে একজন প্রার্থী 2 বার নির্বাচিত হতে পারে, তারপরে দাঁড়াতে পারবে না, আবার 1 বছর গ্যাপ দিয়ে আবার দাঁড়াতে পারবে। এই বিষয়টা নিয়ে কিছু আপনাদের যদি কার্যকরী পরিষদেরা গৃহীত হয়, জেনারেল মিটিংয়ে পাশ হয়, আমার কোনো আপত্তি নাই। সর্বক্ষমতার অধিকারী আমাদের পার্শ্বশিল্পী জেনারেল মিটিং। ব্যক্তিগতভাবে কি মনে করেন যে একজন মানুষ একের পর বছর থাকবে, এটা না আপনার ব্যক্তিগতভাবে? না, এই মুহূর্তে তো আমি এখনো দিতে পারবো না। তাহলে আপনি আমার ধরে ফেলবেন, আপনি 3 বার করলেন কেন? আপনি তো চিনি আমি, আপনি তো খুব সৎ সাংবাদিকতা করেন। যদি আমার সংবিধান অ্যালাউ না করে, আমাকে আমার কমিটির মধ্যে থেকেই না চায় যে না ভাই কইরো না, আমি করবো না, আমি এবারও আপনাকে বলি 21 জন মধ্যে থেকে 17 জন আমার সাথে নির্বাচন করেছে। এটা কিন্তু আপনারা বলবেন আমার জন্য জয়, কারণ 21 জনের মধ্যে যদি আমার ভেঙে যেত তাহলে আমি বলতাম যে আমার সাথে থাকতে চায় না। 17 জন আমার কাছ থেকে মানে 17 জন আমার কাছ থেকে আমার সাথে নির্বাচন করেছিলাম সিনিয়ররা। তারা যদি একটু বলতো যে না যায় দেবার দরকার নাই, নতুন কেউ করুক, আমি কিন্তু করতাম না। আবারও বলি, তো এটা আসলে ডিপেন্ড করে সহকর্মীদের উপরে। তারপরও কাঞ্চন ভাই সিনিয়র মানুষ, উনি 2 বারের রানিং উপদেষ্টা, আমাদের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার ছিলেন, উনি সেক্রেটারি ছিলেন 89-তে। তো উনি আসলে পর আমরা কয়েকটা মিটিং করে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে কার্যকরী পরিষদ থেকে, বা তারপর তো জেনারেল মিটিংয়ে পাশ করতে হবে, যদি এটা তো তাহলে সংবিধান সংশোধন করতে হলে এটা আমার কোনো আপত্তি নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।